আমরা যে কি পরিমাণ মেন্টাল একটা টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছি বা মেন্টাল প্রেশার বা স্ট্রেস, আই ক্যান নট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। অনেক দানা দানা আর যন্ত্রণা হচ্ছে আমার এইটু থেকে আমি কেটে ফেলাই দিই, এমন অবস্থা হচ্ছে। যেই আবিষ্কার করছে ওদের দাদা পরদাদারা, এটা খুব ভালো একটা কম্বিনেশন। আগের যেমন আমি ছোটোকালে লোহার কড়াই দেখছি একটু অন্যরকম, হয়তো একটু আধুনিকতার ছোঁয়া আছে এই কড়াইতে। আমার মনে হয় আমার মতন এমন ভোগীযোগী রান্না কেউ করে না। প্রোটিন জাতীয় আমার আপু প্রোটিন একদম খাইতে ঝোল চায় না। চাই, ও ঝোল চাই একদম। মাঝে মধ্যে অবাক লাগে না, আমার কাছে কত অবাক লাগে। মেয়ে। দেখেন, মনটা খুশি হয়ে যাবে তোমাদেরকে যা চা বানিয়ে আসছি। কিসের চা বলতে পারবা? না, খায়ে দেখো, তুমি খুশি হয়ে যাবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু আমি আজকে যাচ্ছি না। মিস করব তোমাকে। আমার একটু শরীরটাও খারাপ লাগতেছে, আর ওরও পায়ে কিসে কালকে ওই যে চুল কাটতে যায় একটু আঘাত পাইছে, আঁকা বাঁকা রাস্তায় পাটা মচকাইছে বলতেছে। সাইফানুর রহমান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকে সাইফানের একটা এক্সাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এক আপু লিখেছেন, প্রবাবলি মৌসুমী আপু, যে সাইফানকে ক্লাসের মধ্যে রাস্তায় পড়া ধরার ব্যাপারে বলছিলেন যে এটা যেন না করি। আসলেই আমি যেহেতু সাইফানকে পড়াই, তো সাইফান যেই জায়গায় মিস্টেক করে বা যেই জায়গায় ও প্যানিক করে বা যেই জায়গায় ওর মানে মনে করেন আমি ওকে 10টা কোয়েশ্চেন আনসার পরীক্ষা নিয়েছি, তার মধ্যে দেখা যাচ্ছে একটাতে ওর একটু মিস্টেক ছিল। তার মানে ওর 9টা ওর পুরোপুরি ক্লিয়ার, যেটা মিস্টেক ছিল ওইটাই ধরি। যেমন সেই দিন রাস্তায় যে 2টা মিস্টেক ছিল সেটাই ধরছিলাম এবং আলহামদুলিল্লাহ ওই 2টা পারছে। বাট ওইটা কি আসছিল এক্সামে? ডেল্টা আসছে, দ্য টার্ম ডেল্টা, টার্ম আছে রাইট, ডেল্টা প্লেন আছে। ওই যে ডেপোজিট সেগুলো ভালো করে লিখছিলা? হ্যাঁ, ডেপোজিট DEPOSITS। ওকে। আর নর্দার্ন ওইটা আসছিল হিমালয়া? না, ওটা আসলে আর কি, হ্যাঁ আছে, কি জিওগ্রাফিক্যাল ওটা আসলে হিমালয়। আর ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ, এটা আসছিল? নাইস। তো এইটাই তো দেখছেন, ওইটা রিভাইজ করাইছি, এটাও পারছিলে। আমার কাজ হচ্ছে জাস্ট ওকে একটু রিভাইজ করানো, এর বেশি কিছু না। কোনো ব্রেনের চাপের কিছুই নাই। হয়তো বা আপনাদের কাছে ভিডিওতে চাপ চাপ মনে হইতে পারে, বাট ইট ইজ কমপ্লিটলি নর্মাল। আর আমি তো কোনোদিনও আমার ফ্যামিলি মেম্বারের বা আমার সন্তানের বা কারোই আমি কোনোদিনও কোনো কিছু যেটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে এটা আমি হইতে দিব না, ইনশাল্লাহ। এনিওয়ে, সকাল থেকে পা ব্যথা আমার, আপনার আপার জ্বর। পা ব্যথার কারণটা হচ্ছে ওই যে বললাম, পাশের এলাকার রাস্তাটা খুবই খারাপ। ওখানে আমি যে সেলুনে আমি গেছিলাম ওইটাতে একটু কালকে সাইফান বুঝছে যে মানে আমরা তো সাবধানেই হাঁটি, তারপরেও রাস্তাটা এতই খারাপ আর বৃষ্টি যে কালকে একটু আমি অল্প একটু পিছলাইছিলাম, কিন্তু এই ব্যথাটা ভেসে উঠছে হচ্ছে মানে এক ঘুম থেকে, মানে ঘুমের মধ্যে আমি হঠাৎ করে ফিল করতেছি পেনটা। এটা খুবই অকওয়ার্ড যে তখন পেন ফিল করলাম না, ঘুমানোর রাত পর্যন্ত পেন ফিল করলাম না। কালকে নামাজ পড়তে গিয়ে কেউ হওয়ার কথা না, যায় ওইটাই আমার মাথায় আসছে। আশা করি ঠিক হয়ে যাবে। এখানে কানের ব্যথা নিয়েও টেনশনে ছিলাম, আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে গেছে। না না, আজকে একটু ব্যথা আছে। কি বলো? কালকে তো ঠিক হয়ে গেছিল। আজকে একটু ওষুধ খাইবে। ব্যথা হচ্ছে হালকা, হ্যাঁ, তো হওয়ার কথা না। যেমন আসলে তোমার লাগছে ঠান্ডা। এনিওয়েজ, তার মধ্যে আপনার আবার বন্ধু কালকে মারা গেছে। মানে কেন জানি ব্যাড নিউজ আমাদের লাইফ থেকে যাচ্ছে না। মানে আমরা যে কি পরিমাণ মেন্টাল একটা টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছি বা মেন্টাল প্রেশার বা স্ট্রেস, আই ক্যান নট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। ক্যান নট। আবার কয়দিন পর গুড নিউজ আসবে। আসবে? সত্যি। I hope. Let's hope for the best. আল্লাহ যেন গুড নিউজ আনে আমাদের জীবনে।
যে হাঁটাহাঁটি করতাম বোটানিক্যাল গার্ডেনে, সে হাঁটাহাঁটিও বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য। আই হোপ এটা ঠিক হয়ে যাবে। এখন তো আলহামদুলিল্লাহ আমার শরীরটা তো আর আগের মতন অত ওয়েট নাই, মানে ইভেন তো আই এম ওভার ওয়েট, বাট দেন এগেন শরীরটা তো ভালো ছিল। আমাদের জীবনে একটা জিনিস, এটা আমি দেখছি, এটা একটা প্যাটার্ন বলা যেতে পারে, যে অনেক বিপদ আসলে, মানে খারাপ সময় যখন আসে থামে না, আবার যখন ভালো সময় আসে সেটাও থামে না। সো দিস ইজ পার্ট অফ লাইফ। হতাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ আমাদেরকে সব কিছু সহজ করে দিক যত দ্রুত সম্ভব। এখানে চুল কাটানো কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আসলাম না ভালো করে উপরের সাইডটা দেখে, আমার ব্যাগে একটা চিরুনি থাকার কথা। আমার দাদা মতো সব কিছুই থাকে। দেখে নাও ভালো করে। উপরটা একটু করো, উপরটা। এই তো। ও, ওটা সোজাই থাকে। হ্যাঁ কালকে দুপুরের পর থেকে আমার ঠোঁটের উপরে এই যে জ্বর হলে যেমন জ্বর ঠুসি না কি বলে, যেগুলো বের হয় না, এটা অনেকগুলো 3-4টার মতন, দেখেন ছোট্ট ছোট্ট দানা দানা। এটার যে যন্ত্রণা, মানে জ্বর কী হয়েছিল, গত কয়দিন একটু হাঁটাহাঁটি করতাম, এসে কেমন জানি একটু এসে বলতেছি, বিকালবেলা যখন একটু ঘুমাইতে যেতাম তখন মনে হচ্ছে আমার গা কেঁপে কেঁপে জ্বর আসে। তা আমি আবার কি করি, একটা করে নাপা খেয়ে দেখি ভালোই লাগতেছে, আর সমস্যা হয়নি, জ্বর ওইভাবে আসে নাই। কালকে দুপুর থেকে দেখতেছি এগুলো একদম বের হয়ে একাকার অবস্থা হয়েছে, অনেক দানা দানা। আর যন্ত্রণা হচ্ছে আমার এইটুকু জায়গায় আমি কেটে ফেলাই দিই, এমন অবস্থা হচ্ছে। বাতাস আসছে, কালকে রাতে কারেন্ট গেছে, গরম, তারপরে কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, কিছুই ভাল লাগতেছে না। আর আমার পেট ব্যথা করতেছে, বাড়তি কী খাইছি কিছুই বুঝতেছি না, পেট ব্যথা। এখন ভাবছি গরম পানি খাবো থেকে, কারণ পেট কামড়াচ্ছে, ভাল লাগতেছে না, হাঁটতে যাওয়ার ক্ষমতাই নেই আছে কোনোভাবেই। মানে হাঁটতে যাওয়া কেন, সাইফানের বাবার সাথে স্কুল যাওয়ারই আমার শক্তি নেই। বাতাসটা ভালো লাগতেছে, এখানে বসে বাতাস আসতেছে সুন্দর, আল্লাহর কাছে শুকরিয়া। কালকে বিকাল থেকে ওই যে আমার বন্ধু মারা গেছে, তখন থেকে মনটা ভালো না। সব যত স্কুলের বন্ধু বান্ধবী গ্রুপে, মানে আমাদের সেই গ্রুপে মেসেজ করছে, তারপরে ওকে, ওর যারা পরিচিত সবাই ওকে ট্যাগ করছে যে মারা গেছে। এক এক বন্ধু এক এক রকমভাবে কথা বলতেছে, সবাই ওকে অনেক মিস করতেছে বলে। সবাই আসলে আমরা যখন বড় হয়ে যাই, এক একজন দূরে থাকলেও সবাই যদি বেঁচে থাকে এটাই ভালো লাগে, যে ভালো আছে, বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। দুনিয়া থেকে এত অল্প বয়সে চলে যাবে, আল্লাহ যেন পারে ওকে ভালো রাখে, এটাই জান্নাতবাসী করে। মনটা কেমন জানি সব চিন্তা। আবার কালকে রাতে আমার খালা ফোন দিছিল, আমার যে খালা আমাকে মেশিন দিছিল সেই খালার শ্বশুর মারা গেছে। উনিও অনেক ভালো মানুষ ছিল, আমার সাথে দেখা হয়েছে। আমাকে খালা যখন দাওয়াত খাইছিল তখন দাদা দাদি আসছিল ওই বাসায়, তখন দেখছিলাম ওনাদের সাথে গল্প করছিলাম, অনেক ভালো মানুষ। আগে তো যখনই খালা বাসায় আসতো ওনারা আমাদের সাথে দেখাই হইতো সব সময়, শুনে অনেক খারাপ লাগছে। ওকে সাইফান, গুড লাক, রিভাইজ করে একটু, আর একটু গ্রামারের দিকে মনোযোগ দিয়ে, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ঠান্ডা ঠান্ডা দই খাই, এই মুখের মধ্যে এগুলো আবার কী দেখা দিয়েছে, কেমন যন্ত্রণা করতেছে। পানি বেশি করে খাই, এমনি তো পানি মাশাআল্লাহ ভালোই খাই। এবার আমি দই বসাইছি, দইটা দেখেন কেমন পাতলা হয়েছে, আর একটু সময় রাখা লাগতো। আজকে আয়রনের কড়াইতেই ডিম ভাজবো। আমাদের বাসায় যখন আম্মু এই কড়াইতে ডিম ভাজতো আমার এত ভালো লাগছে। আম্মু বলে খুব অল্প তেল লাগে, আম্মুরটা যে পিচ্ছিল হয়ে গেছে, আমারটা একটু সময় লাগবে। তেল মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেললাম, বিসমিল্লাহ।
দেখতে অনেক সুন্দর লাগতেছে। বড় সাইজেরটা হলে ওই যে ডিমটা ছড়াই থাকতো, আমি বড়টা এখন ইউজ করব না, যখন বাসায় মেহমান আসবে তখন বড়টা বের করব। আর এখন 3 জনের সংসার, ছোটোই থাকে। ডিমটা 2 বারে দিতে হতো, বেশি মোটা হয়ে গেল মাঝে। কত গ্রাম? 45 কমে আছে। এবার রুটি ছোট বললাম না? ভালো লাগলো। তুমি দেখো ওয়েদারটা দেখো, 1 সেকেন্ডে রোদ, 1 সেকেন্ডে বৃষ্টি, মানে কি অবস্থা, ঘরে ঘরে সবাই অসুস্থ। তাও যেভাবে হাঁটতে বেরিয়েছে, এই যে বাদ পড়লো না, এটাই খারাপ লাগতেছে। আর কিন্তু যাওয়ারও ক্ষমতা নেই। এখন এইসবের একটাই কারণ বুঝতে পারলাম, সেটা হচ্ছে বয়স হচ্ছে, হঠাৎ হঠাৎ করে অদ্গবি রোগ। আপনারা দেখবেন ইন্ডিয়ান পাঞ্জাবিরা, ওরা হচ্ছে বেশিরভাগ সময় তারা তাদের রুটি বা পরোটার সাথে ওরা দই খেতে পছন্দ করে। আর আমি ইফ আই এম নট রং, পাকিস্তানিরাও কিন্তু খায়। আর এটা যেই আবিষ্কার করছে ওদের দাদা পরদাদারা, এটা খুব ভালো একটা কম্বিনেশন। হজমের জন্য ভালো। হজমের জন্য তো ভালো, প্রোবায়োটিক প্লাস ঠান্ডা হচ্ছে বডিটা, দুবাইরা খুব ইনস্ট্যান্ট কুলনেস। দুবাইতেও তো খুব খায় দই। তারপরে থাকবেই। একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছিলাম ইন্ডিয়াতে, রাজস্থানের, ওই যে 75 হার্ড যে চ্যালেঞ্জটা করছিল, যে ইন্ডিয়ার মোদির সাথে দেখা করছিল, প্রাইম মিনিস্টারের সাথে। উনার কিন্তু কন্টেন্টে আমরা দেখতাম উনার গরু ছিল, তো উনি আপনার ওই যে কী বলে বাটার ওরা নিজে বানাইতো, ঘি বানাইতো, দুধ দোয়াইতো, দই খাইতো, মানে ওদের লাইফস্টাইলটা খুব সুন্দর ছিল। বাট অনেক খাইতো, আবার অনেক পরিশ্রমও করতো উনি। এগুলো তো আমাদের বাসায় আগে বানাইতো, দুধ তবে দোয়াইতো। হ্যাঁ, ওদের তো আর প্রোটিন সাপ্লিমেন্ট নেই, সব ন্যাচারাল জিনিসপত্র দিয়ে উনি হচ্ছে বাদাম পিষতো, সুন্দর লাগতো ওনার কন্টেন্ট। অবশ্য অনেকদিন দেখি না। ওরা খালি দই, দুধ, পনির এরা খায় বেশি। তারপর পরোটা খাবে কেমন জানো, একটু করে ঘি ডলে রেখে দেবে, রুটি বানিয়ে ভাজ করবে। আমার এক বান্ধবী এসেছিলাম, আমাদেরকে খাইতে দিয়েছিল, এত ঘ্রাণ লাগবে, ওটা একদিন বানাবো। আমাদের সাথে ছোটোকালে পড়তো, পরে চলে গেছিল। কফি বানাই নিলাম। কড়াইটায় যে ডিম ভাজার পর ধুয়ে নিছি। আজকে বাজারে কিছু আনা হয় নাই, বাসায় সিম আছে, সিম আলু ভাজি করি। এই যে লাল শাক ছিল, ফ্রিজ থেকে বের করলাম। এই যে ভাপায় রাখছিলাম, এটা ভাজি করি। ওইটা আদা রসুন, সিমের সাথে কয়টা একটু আলু দিব, ছোট ছোট আলু আছে বাসায়, সেগুলো দিয়ে ভাজি করি। এখন নতুন সিম উঠছে, টেস্টটা ভালোই আছে। নতুন কড়াইতে রান্না করতে একটা ভালো লাগা কাজ করে, ভালোই লাগতেছে, চোখে দেখতেও ভালো লাগতেছে, মানে চুলায় নাড়তেও ভালো লাগতেছে। আর কড়াইটা অনেক সুন্দর। আগের যেমন আমি ছোটোকালে লোহার কড়াই দেখছি, একটু অন্যরকম, হয়তো একটু আধুনিকতার ছোঁয়া আছে এই কড়াইতে, এই জন্য ভালো লাগা কাজ করতেছে। একটু পানি দিলাম, আলুটা সিদ্ধ হয়ে যাক। শুধু তেলের উপরে আলু ভাজলে সাইফানের বাবা তো খেতে পারবে না, এই জন্য অল্প তেলে ভাজিটা করার চেষ্টা। আজকে সকাল সকাল ভাত বসাই দিলাম। আগে ভাত আমি সবার লাস্টে রান্না করি, আজকে আগেই বসাই দিলাম। এক ফোঁটা তেল ছিল না, পরে আমি একটু তেল দিলাম, দেখি নাড়াচাড়া করে কঠিন হচ্ছে।
মানে প্রথমে না কড়াইটা মনে হয় তেল টেনে নিচ্ছে, ভিতরের থেকে তৈলাক্ত হতে হতে একটু সময় লাগবে। এই যে পরে যে তেলটা দিছি দেখেন পুরাই বের হয়ে গেছে। তেল একটু বেশি লাগতেছে প্রথম পর্যায়ে তো। ওই তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একবার এই যে লাল শাকটা বাগার দিয়ে দিই। অনেক সুন্দর কচু কিনছিলাম, কচু দিয়ে সকালে ওই যে একটা তরকারি করে আমার আম্মু, সেটা রুটি দিয়ে খাওয়ার জন্য। একটা রুটি খায় সবাই, এই জন্য আর বানাই নাই। এখন কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করি। আমি খাই একটা রুটি, সাইফানের পাপা খায় একটা রুটি, এই ডিম দিয়েই হয়ে যায়। এই জন্য আর বানাই নাই, কিন্তু মনটা চাচ্ছিল, কচুটা কিনছিলাম ওই উদ্দেশ্যেই। এখন এই যে চাচা চিংড়ি মাছ দিছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এখনও ভিজাই নাই। সেই চাচা চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করি। সাইফানের বাবা আবার চিংড়ি মাছ খাবে না, কারণ তার অ্যালার্জি ধরা পড়ছে চিংড়িতে 6 পয়েন্ট, কিন্তু বালিতে আবার 100 পয়েন্ট। সাইফানের বাবা এত কচু পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে, এখন ভাবতেছি ওর মুরগিতে কয়টা কচু ভাপায় দিয়ে দিব, তাহলে খুশি হয়ে যাবে। আমরা মা ছেলে চিংড়ি কচু খাইলে তখন আমাদেরও খারাপ লাগবে না। আজকে ওই মুরগিতে 1 চামচও তেল দেয়নি, কারণ মুরগির বুকের মাংসটা একটু চর্বি চর্বি ছিল। দেখা যাক কি হয়। এতগুলো চিংড়ি দিব না, একটু তুলে রাখলাম, আরেকদিন কোনো একটা মিশাল রান্না করলে দেওয়া যাবে। যেমন কচুতে আজকে খাচ্ছি, একদিন সবজি দিয়ে খেতে পারবো, কিংবা করলা দিয়ে রান্না করতে পারবো, ভালোই লাগে। বিসমিল্লাহ। এই যে কয়েকটা কচু এখন ওর তরকারিতে চলে যাচ্ছে। রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সব মশলা একবারে দিয়ে ভালো করে চিংড়ি দিয়ে কষাই নেব। চিংড়িটা একদম ভুনা ভুনা করে নিলাম। আর এই যে এখন কচু সহ পানি ঢেলে দেব। আমার মনে হয় আমার মতন এমন ভোগীযোগী রান্না কেউ করে না। কত তাড়াতাড়ি রান্না শেষ করতে চাই আমি। এখন আর একটু ফুটলেই নামাই দেব। চাইলে একটু ধনিয়া পাতা দেওয়া যেতে পারে। লোহার কড়াইয়ের কারণে একটু কালচা কালচা ভাব দেখা যাচ্ছে তরকারিটা। ফুটে যাক, ভালো করে ফুটে যাক। আর কচু দিয়ে মুরগির মাংস, সেটাও রান্না শেষ। সাইফান আবার কত ঝোল ঝোল ইদানিং একটু বলে আমাকে একটু ঝোল কম রাখবা, এই জন্য ঝোলটা একদম কমায় রাখছি। গরম হাঁচি। মা গরম হয়েছে কত, একটু খিদা খিদা ভাব। সাইফানের টিফিন হেজে 1 পিস ছিল, সাইফান খেয়ে যায়নি, সেটা এখন আমি আর সাইফানের বাবা 50-50 একটা নতুন চা আনছে, সেই চা বানাইলাম। আমার জন্য বানাইছে, ওর জন্য। আর আপেল 50-50। আপেল শেষ না নাকি? আছে, 2-3টা আছে। কেমন হইলো স্যার পরীক্ষা? আমার বললো ভালো, মানে খুব হয় নাই নাকি? খুব হয়েছে। হয়েছে? মানে প্যারাগ্রাফটিকে ওরকমই ছিল? এটা আসলে প্যারাগ্রাফ না, এটা ব্লার। ব্লার কি? হ্যাঁ, ব্লারটা কি ওরকমই ছিল যেমন প্র্যাকটিস করছি? না, এটা মানে এটা ওরকমই ছিল, সেমই ছিল। একটু বড় ছিল না কেমনই সাইজ?
ব্লার মতো বড় হয়। ব্লাড তো হয় ছোট হয়। তাহলে পড়াশোনার চাপ কেমন? মোটামুটি। মোটামুটি। ইয়ার তোমার কম্পিউটার সায়েন্সের প্রজেক্ট জমা নিচ্ছে না? না, ক্লাসে ছিল না নাকি? ওকে, অল গুড। পারফিউমের ঘ্রাণ এখনো পাচ্ছি তো? হ্যাঁ। বাহ। আজকে অনেকগুলো জমানো কাপড় ছিল, হাত কেটে যাওয়ার পরে এই যে সাইফানের বাবার সাথে প্রতিদিন ঘুরে আসি, জামা কাপড় জমায় জমায় রাখছি, সেগুলো আজকে ধুয়ে আসলাম। এটা আমাদের কচু চিংড়ি, কালো কালো হয়েছে লোহার কড়াইয়ের কারণে। ও, কালো হয় তাহলে রাখি দিলে হয় না? কি করলে? না না, ওর মধ্যে রাখলে তো আরো কালো হতো, কচু টচু রান্না করলে। চামচটা? হ্যাঁ, আর এই যে তোমার তরকারি, ওহ, তোমারটা অন্য করাই না, এই জন্য দেখতে সুন্দর। কচু আমার অনেক পছন্দ। আর হাসিটা যদি দেখাতে পারতাম। কচু আমার অনেক প্রিয় জিনিস। একটু লাল শাক দাও তো, অনেক দূরে। আজকে আমার সব তরকারিতে মনে হয় লবণ বেশি হয়েছে। আমি যাই টেস্ট করতেছি দেখতেছি 20 লবণ। জানি না এখন তোমাদের কেমন লাগবে। ভাজিটা একটু বেশি মনে হলো ঠিক ছিল, একটু দিলাম, বেশি হয়ে গেল। কালকের সেই কাস্ট আয়রনের তরকারির ঝোলটা ইলিশ মাছ দেবো না। তাহলে খালি ঝোল খাবে? শুধু ঝোল খাবে বাবা? মাছ এত সুন্দর ডিমালা মাছ, আমার ছেলের দেহতে প্রোটিন ঢুকেই না। একদম দাদার মতন ভালো কিছু খাইতেই চায়। আসলে পুরা দাদা, একটা মাছ মুরগি যে মাংস পরিমাণ দিয়ে- খাচ্ছ ওতে ঢুকবে না স্যার। একবার ওর দাদা না বলো, কোনো প্রোটিন জাতীয় আমার আব্বু জিনিস। প্রোটিন একদম খালি খাইতে ঝোল চায় না। চাই, ও ঝোল চাই। একদম মাঝে আব্বুর মধ্যে মতন। অবাক লাগে না? আমার কাছে কত অবাক লাগে, মেয়ে। দেখেন আমরা কত কিছু খাচ্ছি, চিংড়ি মাছও সে নিবে না, তার পাপা নেয়নি দেখে। তারপরে সে ইলিশ মাছ ঝোল খাবে দেখে আমাকে বলছে আনতে। এখন মাছ আমি খাবো নেই আমি। নাই দেখে তুমি চিংড়ি মাছ খাও নাই? আমার সাথে তো স্বাদ নাই। ও তো ইংলিশ চিংড়ি চিংড়ি বলতে পাগল। হ্যাঁ, সেটা তো আমি বুঝলাম না কেন খাচ্ছি হ্যাঁ, না। কেন খাচ্ছে না বুঝো তুমি? আমার প্রচুর ভালো লাগে। কচু ভালো লাগে না ওর তাই। কচু ভালো লাগে না? টাটকা ইলিশ মাছের ডিম এত সফট, নরম তুলতুলা। নরম তুলতুলা। কালকে রাতে কেউ ভাত খায়নি, পরে আমি মাছ তুলে রাখছি, আর খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি একটু ছিল, আমি খাই নিছি। আর সাইফানের পাপা খালি কড়াইতেই দেখিয়ে এলো, ওর মুরগির মাংসটা খেয়ে নিছে। ও, এটার কারণ আছে। আমরা কিন্তু মাগরিবের পরে নুডলসের একটা রেসিপি বানাইছি, সেটা আপনারা দেখছেন নাকি জানি না, শর্টসে অনেক মজাদার, কিন্তু আপনারা ট্রাই করেন যদি দেখে থাকেন। ভালো হয়েছে, ঝাল ঝাল, দিছি, ভালোই ঝাল দিছি। চেহারা খুব সুন্দর আসছে। আজকে আমার না লবণ একটু বেশি, মানে ভালো হয়েছে কিন্তু একটু আমার লবণ মুরগিতে চড়চড়া। লবণ ঠিক আছে, আবার একটু চড়াচড়া লাগতেছে। ঝোল বেশি নিও না তাহলে। একটু চড়াচড়া হয়েছে। খেজুরের গুড়ের চা বানাচ্ছি, আদাও দিছি, আবার এদিকে খেজুরের গুঁড়ো দিছি, চা পাতাও দিছি। সাইফানের ঠান্ডা লাগছে, সাইফানের পাপার ঠান্ডা লাগছে, আর আমার মনে হচ্ছে একটু গুড়ের চা খাই। খেজুরের গুড়ের ঘ্রাণে সারা বাড়ি মই মই করতেছে। তো স্বাদ হয়েছে চাটা, অনেকদিন এত ভালো খেজুরের গুড় খাই নাই। কালকে ফ্রিজ পরিষ্কার করছি, গুড়টা পাইছি, ভাবছিলাম হলো তালের পিঠা বানাবো, চায়ে খাই নিলাম আগে। সাইফান এখানে কিসের শীত পড়ে আছে দেখো তো, এনো মনটা খুশি হয়ে যাবে, তোমাদেরকে যা চা বানিয়ে আসছি। কিসের চা বলতে পারবা? না, খায়ে দেখো তুমি খুশি হয়ে যাবা। আমের চা, আম কোথায় পাবো? পাগল না ছাগল, আম সত্ত্বের চা হয়? মিষ্টি গুড় গুড় কেমন? আজকে সাইফানকে সসেস দিয়ে বানাই দিলাম স্যুপ। সাইফানের কোনো ভাত খাওয়ার রুচি নাই, থাই স্যুপটা সসেস দিয়ে বানাই দিলাম, অনেক পছন্দ করে। লোভে লোভে একটু গলায়ও আরাম হবে, আর খাওয়ানোর চেষ্টা। চিকেন দিয়ে দিছি ভিতরে, যে চিকেনগুলো পড়লোই না। দেখি
স্যুপ কমায় চিকেনগুলো দেই। এই যে দুপুরে চিকেন রান্না করছিলাম, সেটা ওর জন্য এখানে কয়েক পিস দিয়ে দিছি। ঠান্ডা লাগছে তো ভাতের রুচি নাই একবারে। সাইফান, এটা খায় আরও আছে, কি টেস্ট হয়েছে। আমি একটু লবণ দেখছি, খায়ের দিক খায় দেখো। আমাদের কারেন্ট গেছে, কিন্তু চার্জার লাইটের আলো ভালোই আছে। এত প্রচণ্ড গরম, ঘেমে মানে বোঝাতে পারবো না আপনাদেরকে কি পরিমাণ ঘাম ঝরতেছে মুখ দিয়ে। আর আমার ছেলের অবস্থা দেখেন, খালি মাত্র সে সসেসগুলো বেছে বেছে খাইছে, স্যুপ স্যুপই আছে। তাকে কীভাবে সুস্থ বানাবো সেটার জন্য বকাও দিচ্ছি, রাগও করতেছি, খাবার কোনো রুচি নাই। তারপরে হলো কান ব্যথা করতেছে বলতেছে, আর শরীরটা অতটা ভালো না, পড়াইতেও মন থেকে ওইভাবে করে ওকে পড়াইতেও পারছি না। ছলপাতালি করে করে সোনা পাখি জাদু এগুলা করে করে একটু পড়ানোর চেষ্টা করলাম অনেকক্ষণ। তার কিছুই ভাল লাগতেছে না, সে আমাকেও বকা দিচ্ছে। আর পাখির সাথেও খেলা করলাম, ও সাইফানের পাপার পুরা কপি হয়ে গেছে। পাখিকেই তো দেখা যাচ্ছে। বিটু 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 তবে আমি দেখাই। বিটু বিটু, এই দেখেন সাইফানের পাপা শীষ দিচ্ছে। বিটু দাদা, আরেকবার দাদার কাছে। এই যে এও দেয় ও দেয়। রাত বাজে অলমোস্ট 9:30। আমরা আমাদের ডিনার করে ফেলছি 7টার কাছাকাছি। যাই হোক, 2টা কমেন্ট নিব। একটা হচ্ছে সাইবানু 336। কমেন্ট বক্সে মানুষের কিছু কিছু কমেন্টস দেখলে মনে হয় তারা নিজেরা কি সুন্দর করে কাজ করে। আপনারা একটা সিম্পল জিনিস কেন বুঝেন না, সবার চলাফেরা রান্নাবান্না গোছগাছ সেম হয় না। কিছু কিছু মানুষ আছে সারাদিন গোছগাছ করতে থাকে, কিছু কিছু মানুষ তা পারে না। প্লিজ ট্রাই টু টেক থিংস পজিটিভলি। একটা মানুষকে জাজ করা অনেক ইজি, বাট আমরা জাজ না করে পজিটিভভাবেও বলতে পারি। এক একজন এমনভাবে অ্যাটাক করে লিখেন মনে হয় যেন আপনারা ওনাদের সাথে খাওয়া দাওয়া উঠা বসা করেন। সাইবানু 36, আপনাকে আমি একটা সেলিউট দিতে চাই। দ্যাটস ইট, বেস্ট অ্যান্ড পারফেক্টলি সেড। ওকে, অ্যান্ড লাস্ট কমেন্ট আজকের জন্য হচ্ছে নাসরিন আবির 2020। আপু, খুব ভালো লাগছে ভিডিও, কিন্তু তোমার বন্ধুর মৃত্যুর খবরটা শুনে খারাপ লাগছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন আমিন। আমরা কি কখন চলে যাব দুনিয়া ছেড়ে জানি না, আল্লাহ সবাইকে মাফ করে দিও আর ইমানের সাথে মৃত্যু দিন। একদম সুন্দর একটা কথা লিখছেন নাসরিন আপু। আমরা সবাই দোয়া করব। আর যখন সমবয়সী একজন মানুষ মারা যায়, তাও আবার কার শুনতে পারলাম যে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক, আমি জানি না, বাট স্ট্রোক করছে। সো এই জিনিসটা অনেক ভিতরে একটা নাড়া দিয়ে ওঠে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। জীবনে আমরা সবাই চেষ্টা করি ভালোভাবে চলার, নিজেদের খেয়াল রাখার। তারপরেও যদি কেউ চলে যায়, আসলে তখনই বোঝা যায় যে আমাদের হাতে আমরা যে কতটা উইক, আর আমাদের হাতে যে কিছুই নেই, আর এই দুনিয়া যে কত শর্ট একটা জায়গা, এটাই বেশি বেশি বোঝা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আমাদের এবং আমাদের পরিবারের আপনাদের দোয়াটা খুব বেশি প্রয়োজন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.